কথাগুলো শুনে হতবাক স্পর্শ, যেন নড়তে ভুলে গিয়েছে। স্পর্শ পড়ে যেতে নিলে ধরে বসে আয়মান। স্পর্শ নিজেকে একটু সামলে নিয়ে বেরিয়ে যায়। আয়মান পরিস্থিতি বুঝে নিজেও যায় স্পর্শের পেছনে। স্পর্শ দৌড়ে চলে আসে সেই পুরনো লেকের পাড়ে, যেখানে নিদ্রিতা তাকে প্রেগনেন্সির কথা বলেছিল। স্পর্শ এসে এই ভয়ানক ঠান্ডার মাঝে নিজের গায়ের জ্যাকেট মাফলার খুলে ছুঁড়ে দেয়। তারপরে লেকের একদম কর্নারে বসে হাঁটুতে মুখ গুজিয়ে কাঁদতে শুরু করে। লেকটা বহু বছরের পরিত্যক্ত, পাহাড়ের কর্নারে হওয়ায় বলা যায় নিবিড়ার সুইসাইড পয়েন্ট। স্পর্শ চিন্তাই করে নেয় যে সে সুইসাইড করবে। এভাবে আর ধাক্কা খেয়ে বাঁচা সম্ভব নয়। স্পর্শ লেকের দিকে পা বাড়াতেই কেউ একজন হাত টেনে ধরে স্পর্শকে জড়িয়ে ধরে। পরিচিত মানুষের আভাস পেয়ে স্পর্শ তাকে জড়িয়ে ধরে, কাঁদতে শুরু করে। আয়মান যেন অবাক হয়ে যায়। যে ছেলে নিজের বাবা মা সম্পর্কে এত বড় সত্যি জেনে এক ফোঁটা চোখের জল ফেলেনি, আজ অনাগত অদেখা বাচ্চার মৃত্যুতে এতটা কাঁদছে। একেই বোধহয় বলে পিতৃত্ব। আয়মান আর একটু ভালো করে জড়িয়ে নিয়ে বলে, মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? কি করতে যাচ্ছিলি? স্পর্শ এবার ছেড়ে দিয়ে কাঠের বেঞ্চে বসে বলে, আমি আর পারছি না চাচ্চু, পরপর এত ধাক্কা নিতে। আয়মান বলল, তাই বলে কি নিজেকে মারতে এসেছিস? স্পর্শ বলল, তা কি করব বলো? আমার বাচ্চাটা আর নেই। নিদ্রিতা আমায় ঘৃণা করে, তাই আমার উচিত মরে যাওয়া। সব দোষ আমার। আয়মান স্পর্শের পাশে বসে কাঁধে হাত রেখে বলে, নিধু তোকে ঘৃণা করে না, শুধু ওর মনে একরাশ অভিমান ঘর বেঁধেছে। আসলে বাচ্চা বয়সে এতগুলো ধাক্কা মেনে নিতে পারেনি। সব আমার দোষ। আমি কোনো দিক না ভেবে ওকে হার্ট করেছি। দোষ তোর আছে বটে। সব ঠিক ছিল, তবে নিধুর সাথে অমন করা উচিত হয়নি। আমার না তখন মাথা কাজ করছিল না। আমারই মরে যাওয়া উচিত চাচু। আমি না পেলাম মাকে, না পেলাম নিজের বাবাকে। যাকে বাবা বলে জানলাম সে আসলে একটা শয়তান। আর না পেলাম নিজের বাচ্চাকে। আর এখন তো যে পরিস্থিতি, তাতে এটুকু বলা যায় নিধু আর আমার কাছে আসবে না। তোর মতো বুদ্ধিমান ছেলের থেকে এমন হতাশাজনক কথা আশা করি না। তোকে নিদ্রিতার সাথে কথা বলতে হবে। মরে গেলে সব সমাধান হয় না। এখন সময় সব ঠিক করে নিজের করে পাওয়ার। আমি আর আকাশ তো আছি। নিধুকে সবটা খুলে বলবো। দেখবি নিধু আবার তোকে নিজের করে নেবে। স্পর্শী এবার আয়মানের হাত ধরে বলল, তুমি ওকে বলো না চাচু, আমি ওকে খুব ভালোবাসি। কখনো আর কষ্ট দিব না। আমার ভুলের জন্য ও ক্ষমা চাইব। বলবো। এখন চল জ্যাকেট গায়েতে। এই হাফাতার টি শার্টে এক্ষুনি ঠান্ডা লেগে যাবে। স্পর্শ জ্যাকেট তুলে পড়তেই দূর থেকে একটা গুলি এসে আয়মানের মাথাতে লাগে। আয়মান লুটিয়ে পড়ে মাটিতে। স্পর্শ আতঙ্কিত হয়ে যায়। হুঁশ ফিরে পেয়ে ফোন করে নিজের গার্ডদের। গার্ডরা এসে দ্রুত আয়মানের লাশ নিয়ে যায়। একজন খুব পুরানো গার্ড এসে স্পর্শকে ধরে বাড়িতে নিয়ে যায়। স্পর্শ যেন ভাবতেই পারছে না 2 মিনিট আগে কথা বলা মানুষটা মরে গিয়েছে। স্পর্শ বাড়ি এসে ঠান্ডা মাথাতে চিন্তা করে, এটুকু বুঝে যায় পরবর্তী টার্গেট নিদ্রিতার পরিবার। রাত 9:16। আকাশের এখনও সেন্স আসেনি। নিদ্রিতা অতিরিক্ত ক্লান্তিতে বিছানাতে এসে কেবল গা এলিয়ে দিয়েছে। সাথে সাথে ফোন বেজে ওঠে। অচেনা নম্বর দেখে রিসিভ করতেই স্পর্শ বলল, খুব ক্লান্ত পাখি, একটু দেখা করবে 10 মিনিটের জন্য আমাদের ছাদে? নিদ্রিতা কপাল কুঁচকে কোনো উত্তর ছাড়াই ফোন কেটে দিল। তারপর নম্বরটা ব্লক করে দিল। স্পর্শ আবার চেষ্টা করতে বুঝলো নিদ্রিতা নম্বর ব্লক করেছে। স্পর্শ তাও রওনা হলো নিদ্রিতাদের বাড়ির পথে, হাতে একটা শপিং ব্যাগ। এত ঝামেলার মধ্যে নিজেদের প্রথম বিবাহ বার্ষিকী আর নিদ্রিতার জন্মদিন দুটোতেই কোনো সেলিব্রেশন হয়নি। তাই কলকাতা থেকে ফেরার সময় স্পর্শ কিছু উপহার এনেছে নিদ্রিতার জন্য। স্পর্শের দৃঢ় বিশ্বাস নিদ্রিতা ছাদে আসবে। গার্ডদের নিচে দাঁড়াতে বলে পাইপে স্পর্শ ছাদে উঠে এলো। এরপর একটা সিগারেট ধরিয়ে অপেক্ষা করতে থাকলো নিদ্রিতার। আকাশের একটু সেন্স ফিরতেই পাশে তাকিয়ে দেখে তামান্না ঘুমটা দেখে মনে হচ্ছে কতকাল ঘুমোনি সে। তাই আকাশ হালকা করে তামান্নার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বিছানা থেকে ধীর পায়ে উঠে যায়। ধীর পায়ে নিদ্রিতার ঘরে আসতেই দেখল নিদ্রিতাও ঘুম। অনেকদিন খোলা বাতাস থেকে দূরে থাকায় আকাশ হালকা পায়ে উঠে ছাদে এলো। ছাদের দরজা খুলতেই সোডিয়ামের আলোতে দেখল কেউ একজন সিগারেট টানছে। আকাশ হালকা পায়ে তার দিকে এগিয়ে গেল। কারো একজনের উপস্থিতি টের পেয়ে স্পর্শ মনে করল নিদ্রিতা এসেছে।
তাই ঘুরে যেই না জড়িয়ে ধরতে যাবে তখনই আকাশকে দেখে চোখ বড় বড় করে পেছনে সরে আসে। মুখে ধরানো সিগারেট হাত দিয়ে পেছনে নিয়ে বলে, তো তুমি এখানে এ সময়? আকাশ হালকা হেসে বলে, সিগারেটটা ফেলিস না, আমাকে দে। স্পর্শ ভ্রুকুচকে বলল, তোমারও অভ্যাস আছে নাকি? আকাশ বলল, একটু একটু সবারই থাকে, কই দে। স্পর্শ পকেট থেকে নতুন সিগারেট বার করে আকাশের হাতে দিল। আকাশ সিগারেট ধরিয়ে নিজেও টান দিল। স্পর্শ সামনের দিকে তাকিয়ে বলল, জীবনে প্রথম আমরাই জামাই শ্বশুর যারা একসাথে সিগারেট টানছি। আকাশ হেসে বলল, সব কিছু পসিবল ইয়াংম্যান। তবে তুই এত রাতে এখানে? তোমার মেয়ের সাথে দেখা করতে এসেছি, আমায় তো সংসার করতে হবে, তাই বউ তো লাগবে। আকাশ বলল, বউয়ের রাগ ভাঙাতে বেশ কাঠখড় পোড়াতে হবে, কিন্তু এবার? স্পর্শ আয়মানের মৃত্যুর কথাটা আর আকাশের সামনে তুলল না, কারণ আকাশের শরীর ভালো না। তা তুই ছাদে এলি কীভাবে? দরজা তো বন্ধ ছিল। পাইপ বেয়ে। বাব্বা, সাহসী জামাই আমার। আগেও এসেছি, তা আবার জানি না। স্পর্শ প্রকুচকে বলল, কেমনে জানো? দেখেছিলাম সেই একবার, অন্যরকম অবস্থায়। স্পর্শ বুঝে নিল লাস্ট টাইম সে আর নিদ্রিতা ছাদে দাঁড়িয়ে কিস করেছিল সেই সময়টার কথা বলছে আকাশ। স্পর্শ এবার হেসে বলল, তা তুমি শ্বশুরমশাই তখন কিছু বললে না কেন? এত পাগল না, মেয়ে জামাইয়ের প্রাইভেসি নষ্ট করব। স্পর্শে হেসে আকাশকে জড়িয়ে ধরে বলল, আমার বেস্ট শ্বশুর। আকাশও জড়িয়ে ধরল আর বলল, আমার নিধুর সব দায়িত্ব তোর, খেয়াল রাখবি ওর। আর সিগারেট কম খাবি, মদ তো খাবিই না, মনে থাকবে? স্পর্শ মাথা নাড়িয়ে বলে, থাকবে। আচমকা একটা গুলি এসে স্পর্শ আর আকাশের পায়ের কাছের ফুলের টবে লাগলো। স্পর্শ আকাশ ছিটকে সরে গেল। স্পর্শও বন্দুক বার করে গুলি আসার দিকটা 3 বার শ্যুট করলো। এতগুলির আওয়াজে ঘুম ভাঙল নিদ্রিতার। নিদ্রিতা হালকা পায়ে ছাদের দিকে আসতে লাগলো। আচমকা পরপর 5টা গুলি এসে ক্ষতবিক্ষত করে দেয় আকাশকে। স্পর্শ হাতে বন্দুক নিয়ে আকাশকে আগলে ধরে অপর দিকে শ্যুট করে। স্পর্শ আকাশকে ধরে রেখেছে। ইতিমধ্যে আকাশ মারা গিয়েছে। এসবের মাঝে নিদ্রিতার আগমন। নিদ্রিতা নিজের বাবাকে স্পর্শের হাতে গুলিবিদ্ধ অবস্থায় দেখল, আর স্পর্শের হাতে বন্দুক দেখে চেঁচিয়ে উঠল। স্পর্শ দরজার দিকে তাকিয়ে দেখে নিদ্রিতা। নিদ্রিতা দৌড়ে এসে নিজের বাবাকে ধরল, মাটিতে শুয়ে দিয়ে বাবা বাবা বলে ডাকতে লাগলো। স্পর্শ কাছে বসতে নিদ্রিতা বলল, মেরে ফেললে আমার বাপিকে? স্পর্শ নিদ্রিতার হাত জড়িয়ে ধরে বলল, ট্রাস্ট মি নিদু, আমি মারিনি। নিদ্রিতা এবার ঝাঁকা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে কেঁদে বলল, মিথ্যা বলবে না, তুমি মেরেছ আমার বাবাকে। গুলির আওয়াজে তামান্না আর স্পর্শের গার্ডরাও ছাদে চলে এলো। তামান্না তো স্বামীকে এমন দেখি সেন্সলেস হয়েছেন, আর নিদু যেন হতবাকের মতো দাঁড়িয়ে আছে। শাড়িতে লেগে আছে তার বাবার তাজা লাল রক্ত। স্পর্শের গার্ডরা আকাশের লাশকে নিয়ে গেল। স্পর্শ নিদ্রিতার সামনে এসে দাঁড়িয়ে বলল, ট্রাস্ট মি নিদু, আমি তোমার সাথে দেখা করতে এসেছিলাম, আমি খুন করিনি চাচুকে। স্পর্শের চোখে পানি। নিদ্রিতা পাথরের মতো দাঁড়িয়ে আছে। স্পর্শ এবার নিদ্রিতাকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরে ঘাড়ে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলল, আমি কিছুই করিনি নিদু। নিদ্রিতা এবার জোরে ধাক্কা দিয়ে স্পর্শকে সরিয়ে দিয়ে চিল্লিয়ে বলল, আর কখনো নিজের মুখ দেখাবে না আমায়। তারপর নিদ্রিতা নিজের মায়ের পাশে গিয়ে বসল। স্পর্শ কান্নামাখা চোখে তাকিয়ে রইল। ফোন আসেতে দ্রুত বেরিয়ে গেল। পরদিন আকাশের কোনো ছেলে না থাকা স্পর্শ নিজ হাতে দাফনের কাজ করল। নিদ্রিতার সামনে আর যায়নি। মেয়েটা যেন ধাক্কা পেতেই আছে। স্পর্শ নিজেও ধাক্কা খাচ্ছে একের পর এক। কাটে 2 মাস। স্পর্শ এখনও নিদ্রিতার সামনে যায়নি, তবে আড়াল থেকে বারবার নিদ্রিতাকে দেখতে ছুটে যায় সে। নিদ্রিতা এখন বেশ সামলে নিয়েছে নিজেকে, তবে স্পর্শকে এখনও ক্ষমা করেনি। তামান্না এখন প্রায়শই অসুস্থ থাকে, নিজের ঘরেই থাকে। সন্ধ্যা 7টা। নিদ্রিতা গোসল সেরে বেরিয়েছে মাত্র, নিজের চুল ঝাড়ছে। অন্যদিকে স্পর্শ সরাসরি পাইপ বেয়ে বেলকনি থেকে আজ নিদ্রিতার ঘরে চলে এসেছে। নিদ্রিতা কারো উপস্থিতি টের পেয়ে পেছন ফিরে দেখে স্পর্শ। চোখ দুটো লাল, রাগে ফুলছে। নিদ্রিতা ভ্রুকুচকে বলে, কি তুমি এখানে? বেরো এক্ষুনি। স্পর্শ নিদ্রিতার ঝাঁঝালো কণ্ঠ শুনে নিদ্রিতাকে দেয়ালের সাথে চেপে ধরে। তারপর দাঁত কটমট করে বলে, আমার কি টাকার অভাব যে তোকে টিউশনি করতে হবে? আর টিউশন বাড়িতে তোকে স্টুডেন্টদের বাবা যে নজরে দেখে সেটা বেশ ভালো লাগে, তাই না? আজ বেডে আসার আমন্ত্রণ জানিয়েছেন, খুব খুশি লাগছে না?
নিদ্রিতা ভ্রুকুচকে বলেছি, ছেড়ে দিয়েছি ওই টিউশন, আর আপনার টাকা দিয়ে তো কখনোই খাবো না, খুনি একটা। স্পর্শ এবার রেগে গিয়ে জোরে নিদ্রিতার নিচের ঠোঁট কামড়ে ধরে রক্ত বার করে দেয়। তারপর বলে, আগেও বলেছি, আবারও বলছি, খুন করিনি আমি। তবে তুই বারবার খুনি বললে তোকে খুন করে ফেলবো, তারপর খুনি হব। নিদ্রিতা ঠোঁটের ব্যথাতে ফুপিয়ে যাচ্ছে, হাত দিতে পারছে না, কারণ হাত স্পর্শ শক্ত করে চেপে রেখেছে। স্পর্শ এবার এক হাতে নিদ্রিতাকে চেপে ধরে, অন্য হাতে ফোন লাগায় নিজের গার্ডদের। গার্ডকে বলে, নার্স অ্যাপয়েন্টমেন্ট করো, খালামণির খেয়াল রাখবে, কোনো সেবার যেন ত্রুটি না হয়। তারপর ফোন কেটে দেয়। নিদ্রিতা দিকে তাকিয়ে দেখে নিদ্রিতার ঠোঁট কেটে রক্ত পড়ছে। স্পর্শ নিজের ঠোঁট দিয়ে নিদ্রিতার ঠোঁটের রক্ত শুষে নিয়ে বলে, এবার যা হবে আমার সামনে বসে হবে জান, তোমাকে আর খোলা পায়ে ছাড়ছি না। তারপর নিদ্রিতাকে তুলে নিজের নতুন বাড়িতে নিয়ে আসে। এর পেছনে যদিও কারণ আছে, নিদ্রিতার ওপর ইতিমধ্যে 3 বার আক্রমণ হয়েছে। যদিও নিদ্রিতার অগোচর স্পর্শ ব্যাপারটা সামলে নিয়েছে, তবে তার মতে এখন নিদ্রিতাকে তার সাথেই থাকতে হবে। আজ 5 দিন নিদ্রিতা একটা ঘরের মধ্যে। স্পর্শ বহুবার বোঝাতে এসে ফিরে গিয়েছে। আজ স্পর্শ মদ খেয়ে এসেছে, যদিও খুব একটা নেশা হয়নি। নিদ্রিতা স্পর্শকে দেখিয়েই বলল, আবার এসেছ? স্পর্শ এবার রেগে নিদ্রিতাকে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বলল, 1000 বার আসবো। নিদ্রিতা ধাক্কাধাক্কি শুরু করলো, সাথে বহু কথা। স্পর্শের কোনো কথাই শুনছে না। স্পর্শ না পেরে নিদ্রিতাকে ধাক্কা দিয়ে বেডে ফেলে চেপে ধরল বেডের সাথে। নিদ্রিতাও ধাক্কাধাক্কি করছে, তাই স্পর্শ উপায়ান্তর না পেয়ে নিদ্রিতার ঠোঁট আঁকড়ে নিল। নিদ্রিতা এখনও ধাক্কাচ্ছে, কিন্তু স্পর্শের তো হুঁশ নেই। বহুদিন পর প্রেয়সীর ঠোঁটে নিজের তৃষ্ণা মেটাতে ব্যস্ত সে। ছোঁয়া আরও গভীর হতেই নিদ্রিতা নিজেও শান্ত হয়ে পড়ে। হাজার হলেও নিজের ভালোবাসার মানুষের ছোঁয়া বহুদিন পর সে নিজেও উপেক্ষা করতে পারছে না, আবার নিজে রেসপন্সও করছে না। অতীতের কথা চিন্তা করা শেষ হতেই চোখের কার্নিশে গড়িয়ে পড়া জল মুছল নিদ্রিতা। তারপর বলল, আমি তোমাকে একদম ভালোবাসি না স্পর্শ, খুব খারাপ তুমি, একদম বাজে। এসবের মাঝে কখন যে ঘুমিয়ে পড়ল তা তার অজানা। কিছুক্ষণ পর কারো গরম নিঃশ্বাস আর ঠোঁটে অনবরত চুমু খাওয়ার দরুন নিদ্রিতার ঘুম ভেঙে যায়। চোখ খোলার আগেই নিদ্রিতা বেশ বুঝে যায় এই কাজ স্পর্শের। নিদ্রিতা চোখ খুলতে স্পর্শ তার কপালে চুমু দিয়ে বলে ওঠে, উঠে পড়ো দ্রুত। নিদ্রিতা ভ্রুকুচকে মুখ ফুলিয়ে বলল, লাভ কি, উঠে থাকতে হবে তো হবে, সে 4 দেয়ালের মাঝেই। স্পর্শ হালকা হেসে বলল, আর মাত্র 2 দিনই। নিদ্রিতা বলল, মানে? স্পর্শ হালকা কাছে এসে বলল, মানে বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি তো যেতে হবে। কোথাও যাব না আমি। স্পর্শ নিদ্রিতাকে কাছে টেনে বলল, দেখা যাবে। স্পর্শের ফোন আসাতে স্পর্শ বিরক্ত হয়ে ফোন হাতে দরজা লক করে বেরিয়ে গেল। স্পর্শ যেতে নিদ্রিতা বলল, আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি আমার আর স্পর্শের সংসারটা স্বাভাবিক হতো? স্পর্শকে কলকাতা থেকে ফোন করে একজন জানালো তার বাবা এখন সুস্থ। স্পর্শ হালকা হেসে বলল, আসছি আমি কলকাতা। অনেক প্রশ্নের উত্তর জানার আছে, যা কেবল চৌধুরী সাহেবই দিতে পারবে। তামান্নাকে আজই স্পর্শ কলকাতা পাঠানোর ব্যবস্থা করছে। স্পর্শ এসেছে তামান্নার সাথে দেখা করতে। স্পর্শ তামান্নার পাশে বসে বলল, কেমন আছো খালামণি? এই তো ভালো বাবা, তুই? এই আছি। নিতু কেমন আছে? ভালো আছে। তুমি আজ রাতে কলকাতা যাচ্ছ খালামণি? পরশু আমরাও আসছি। তামান্না চোখের জল ফেলে বলে, সত্যি? জানিস, আমি তো চাচু সেই ছোট্ট নিদ্রিতাকে নিয়ে কলকাতা ছেড়েছিলাম, আর ফিরিনি। আজ দেখ মানুষটা নেই। স্পর্শ এবার চোখের কার্নিশের পানি ফেলে তামান্নাকে জড়িয়ে ধরে বলে, সরি খালামণি। তামান্না স্পর্শের মাথায় হাত দিয়ে বলে, ধুর পাগল ছেলে, যখনই কথা হয় শুধু সরি আর সরি। তোর তো কোনো দোষ নেই, তোমার মেয়ে তো মানেই না। মানবে, তবে তোর কাছে আমার দাবি, সায়ানের শাস্তি চাই, ভয়াবহ শাস্তি। কথা দিলাম, ওর শাস্তি এমন হবে যে ওর নিজের আত্মাই ওর লাশ দেখে কেঁপে উঠবে। তারপর তামান্নাকে কিছু গার্ড দিয়ে কলকাতা পাঠিয়ে দিয়ে স্পর্শ বাড়িতে চলে এলো। স্পর্শ ফ্রেশ হয়ে ঘরে এসে দেখল নিদ্রিতা জানালার দিকে মুখ করে বাইরের দিকে তাকিয়ে আছে। স্পর্শের দরজা বন্ধ করে এসে পেছন থেকে নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতার কোনো রিয়াকশন না পেয়ে নিদ্রিতাকে নিজের দিকে ঘুরিয়ে দেখল নিদ্রিতার চোখে পানি। স্পর্শ চোখের পানি মুছে বলল, বিশ্বাস করো নিদু, আমি চাচুকে মারিনি।
আটকে রেখেছিলাম ঠিকই, কিন্তু কোনো অত্যাচার করার পারমিশন দেয়নি। সব সায়ান করেছে। নিদ্রিতা চুপ করে চোখের জল ফেলেই যাচ্ছে। স্পর্শ নিদ্রিতার হাত দুটো মুঠিতে নিয়ে বলল, আমি যে কি বাজে পরিস্থিতিতে ছিলাম তা তোমায় বলে বোঝাতে পারবো না। নিজের পরিচয়টাই মিথ্যা হয়ে গিয়েছে। আমি ওসবের পরোয়া করি না নিদু। আমি শুধু তোমাকে চাই। তুমি যা বলবে তাই হবে। নিদ্রিতা এবার স্পর্শের দিকে তাকিয়ে বলল, মেনে নিলাম তুমি বাপিকে মারোনি, কিন্তু আমার অনাগত বাচ্চাটার মৃত্যুর দায় কার? তোমার অবহেলায় কি ওর মৃত্যুর জন্য দায়ী নয়? স্পর্শ এবার চোখের পানি ফেলে বলল, আমার ভুল। তবে নিদু, বাচ্চাটা কি আমার ছিল না? আমার কি কষ্ট হয়নি? আমার জীবনে প্রথম একটা অন্যরকম অনুভূতি মিস করেছি। এই দায় কি সারা জীবন আমার মন বইবে না? নিদ্রিতা এবার শব্দ করে কেঁদে দেয়। স্পর্শ বলল, আমাকে একটু সময় দাও, সব ঠিক করে দেব আমি, প্লিজ। নিদ্রিতা ফুপিয়ে যাচ্ছে। আচমকা কালো জামা পরা একটা লোক জোরে তাদের বেডরুমের দরজা খুলে স্পর্শের দিকে শ্যুট করলো। নিদ্রিতা চেঁচিয়ে উঠে চোখ বন্ধ করে নেয়। গার্ডরা আওয়াজ শুনে এসে লোকটাকে ধরে দেখে সে স্পর্শের গার্ডদের একজন। স্পর্শ একটুর জন্য বেঁচে গিয়েছে, কিন্তু গুলিটা তার ঘাড় বরাবর লেগেছে। স্পর্শ গুলিবিদ্ধ জায়গাটা হাত দিয়ে চেপে ধরে আছে, কারণ সেখান থেকে রক্তপাত হচ্ছে। নিদ্রিতার চোখ খুলে স্পর্শের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। স্পর্শকে দ্রুত দুজন গার্ড ধরে বিছানাতে বসিয়ে দেয়। আরেকজন ডাক্তার আনতে গিয়েছে। নিদ্রিতা ভয়ে কাঁপছে। স্পর্শ যন্ত্রণার মধ্যে নিদ্রিতাকে ডাক দিল। নিদ্রিতা তাড়াতাড়ি কাছে এসে এত রক্ত দেখে ভয় পেয়ে আরও কাঁদতে শুরু করলো। স্পর্শের কাছে আসতে স্পর্শ এক হাতে নিদ্রিতাকে কাছে নিয়ে বলল, ভয় পেও না, ঠিক আছি আমি। নিদ্রিতা ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু স্পর্শ বলতে না দিয়ে বলল, আমার পার্সোনাল ডক্টর একজন মেল। তুমি ফ্রকটা চেঞ্জ করে এসো, গো। নিদ্রিতা আর কিছু বলার সুযোগ পেল না, তাই আলমারি থেকে শাড়ি নিয়ে দ্রুত পরে এলো। ডাক্তার এসে স্পর্শকে প্রপার ট্রিটমেন্ট দিল। ঘুমের ইঞ্জেকশন দেওয়ার কারণে স্পর্শ ঘুমাচ্ছে। নিদ্রিতা ডাক্তারের কাছ থেকে ওষুধ বুঝে নেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখল গার্ডরা ওই লোকটাকে মারছে আর জিজ্ঞেস করছে কিছু একটা। নিদ্রিতা ডাক্তারকে এগিয়ে দিতে নিচে আসতেই শুনল লোকটা বলছে, আমাকে সায়ান স্যার টাকা দিয়েছেন নিদ্রিতা ম্যামের বাবাকে মারার পর নিদ্রিতা ম্যামকে মারার জন্য, কিন্তু তার আগে স্পর্শ স্যারকে মারতে। নিদ্রিতা শুনেই থমকে গেল। যে জন্য সে এতদিন স্পর্শকে কষ্ট দিয়েছে আসলে স্পর্শের কোনো দোষই নেই। নিদ্রিতাকে দেখে স্পর্শের সবচেয়ে পুরাতন আর বিশ্বস্ত গার্ড এগিয়ে এসে বলল, ম্যাম আপনি ওপরে যান, ব্যাপারটা আমরা দেখে নিব। নিদ্রিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওই লোকটা মেরেছে আমার বাবাকে? গার্ড বলল, জি ম্যাম। নিদ্রিতা নাক মুখ শক্ত করে বলল, ওকেও শেষ করে ফেলো, বলে ওপরে চলে গেল। গার্ডটা এগিয়ে এসে বলল, তোকে তো মারতেই হবে, ম্যাম অর্ডার দিয়েছেন বলে কথা। নিদ্রিতা ঘরে এসে একজন পাহারারত গার্ডকে ডাকলো। গার্ড এসে বলল, ইয়েস ম্যাম। নিদ্রিতা বলল, ওষুধগুলো নিয়ে আসবেন আর দরজার লকটা ঠিক করে দিবেন। ওকে ম্যাম। গার্ড চলে যেতে নিদ্রিতা দরজা চাপিয়ে স্পর্শের কাছে এসে বসল। স্পর্শের মুখে হাত দিয়ে কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে নাকে নাক মিশিয়ে বলল, সরি, আমি এতটা ভুল ধারণা নিয়েছিলাম। বিগত 4 ঘন্টা ধরে স্পর্শ ঘুমিয়ে আছে। গার্ড লক ঠিক করে দিয়ে যাওয়ার পর নিদ্রিতা ও স্পর্শের পাশে এসে শুয়ে ঘুমিয়ে পড়ে। রাতের মধ্যভাগে স্পর্শের ঘুম ভেঙে যায়। হালকা নড়তেই বুঝতে পারে কাঁধে ব্যথা। কোনো মতে ডান পাশ ঘুরতেই চোখে পড়ে ঘুমন্ত নিদ্রিতাকে। স্পর্শ নিদ্রিতার দিকে তাকিয়ে মনে মনে বলে, বাবা ম্যাডাম আজ আমার পাশে, এই কদিন তো জোর করেও রাখতে পারিনি। স্পর্শ এসব ভেবে হালকা করে উঠতে যাবে, তখনই নিদ্রিতা ঘুম থেকে লাফিয়ে উঠে বলে, কি হলো, চোট পেয়েছ? কই যাচ্ছ? স্পর্শ বলল, এই তো, উঠবে একটু। নিদ্রিতা উদ্বিগ্ন কণ্ঠে বলে, উঠে কোথায় যাবা? কোনো দরকার নেই ওঠার, রেস্ট নাও। স্পর্শ আবার দাঁড়িয়ে থাকা নিদ্রিতার এক হাত ধরে কাছে এনে বলে, আমি শুয়ে থাকলে আমার হয়ে ওয়াশরুম কি তুমি যাবে? নিদ্রিতা চোখ বড় বড় করে বলে, অসভ্য লোক, ওয়েট, আমি হেল্প করছি। স্পর্শ চোখ টিপে বলে, কি, ওয়াশরুমের কাজে? নিদ্রিতা মেকি সুরে বলে, না, ওয়াশরুমে পৌঁছাতে। নিদ্রিতার সাহায্য নিয়ে স্পর্শ ওয়াশরুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিল। স্পর্শ নিদ্রিতার ব্যবহারে অবাক হলো। ওয়াশরুম থেকে বেরোতেই দেখে নিদ্রিতা খাবার নিয়ে বসে আছে। স্পর্শের দেয়াল ঘড়ি দেখে বলে, রাত 3:50 বাজে নিদু, এখন খাবার নিয়ে এলে কেন? নিদ্রিতা স্পর্শের কাছে এসে টাওয়াল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলে, খাবার খেয়ে ওষুধ খেতে হবে।
স্পর্শকে বসতে দিয়ে নিদ্রিত স্পর্শের একটা টি শার্ট নিয়ে আসে। দেখে স্পর্শ বলে, দরকার নেই, পরে চেঞ্জ করে নেব। নিদ্রিতা ভ্রুকুচকে বলে, পরে না, এক্ষুনি। ওই রক্তমাখা টি শার্ট পরে আমার বিছানাতে ঘুমোতে যাবে না। স্পর্শ এবার আরও অবাক হলো। যে হলো কি নিদ্রিতার? নিদ্রিতা একটা হাতা কাটা টি শার্ট এনে স্পর্শকে পরিয়ে দিল। তারপর স্পর্শের পাশে বসে স্পর্শের মুখের সামনে খাবার ভর্তি চামচ ধরল। স্পর্শ নিদ্রিতার দিকে হালকা করে তাকিয়ে খাবারটা মুখে নিল। খাওয়া শেষ হলে নিদ্রিতা সব গুছিয়ে ওষুধ নিয়ে আসে। তারপর স্পর্শের দিকে তাকিয়ে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, নাও, ওষুধ খাও। স্পর্শ পানির গ্লাসটা টেবিলের উপর রেখে এক হাত দিয়ে নিদ্রিতাকে একটু কাছে টেনে নিদ্রিতার কোমর জড়িয়ে ধরে বলল, কি ব্যাপার? আমার বউ আজ প্রেম নিবেদন করছে যে আমায়। নিদ্রিতা স্পর্শের একদম কাছে এসে স্পর্শের মুখটা হাতের মধ্যে নিয়ে স্পর্শের ঠোঁট আঁকড়ে নিল। স্পর্শ তো অবাক, সে যেন নড়তে ভুলে গিয়েছে। সে ভাবছে নিদু তো তাকে সহ্যই করতে পারছিল না, তাহলে আচমকা। নিদ্রিতা কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এমন করে বললে যেন আমি কোনোদিন তোমায় ভালোবাসিনি। আমি প্রথম ভালোবাসি বলেছিলাম, আর প্রেম তো সবসময় আমিই দেখাই। একটু থেমে নিদ্রিতা আবারও বলল, কি গো, একদম রোবট হয়ে গিয়েছ? কিস করলাম তাও কোনো রেসপন্স নাই। আজব তুমি। স্পর্শ এবার হতবাক চেহারা করে বলল, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছ? নিদ্রিতা ওষুধের পাতা থেকে ওষুধ ছাড়াতে ছাড়াতে বলল, যখন তোমার কোনো দোষই নেই তখন ক্ষমা করার কি আছে? মানে? ওই যে গার্ড ভাই আছে না, উনি শুরু থেকে শেষ সব বলেছে। ভুল তো আমার না জেনেই। স্পর্শ এবার নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতা তাড়াহুড়ো করে বলল, ব্যথা পাবে তো কাঁধে। স্পর্শ নিদ্রিতার গলায় মুখ গুজে চোখের পানি ফেলছে। নিদ্রিতা হালকা হাতে ছাড়িয়ে বলল, সরি, অনেক কষ্ট পেয়েছ তাই না? স্পর্শ কান্না জড়ানো কণ্ঠে বলল, সরি নিদু, আমার ভুল ছিল। আমি প্রতিশোধের নেশায় পড়ে এটাও ভুলে গিয়েছিলাম যে আমার ভালোবাসার মাঝে আমার অস্তিত্ব আছে। নিদ্রিতা চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, পুরনো কথা বাদ। তার হয়তো পৃথিবীতে আসার কথা ছিল না, তাই আসেনি। সে হয়তো সাময়িক ছিল, তার জন্য তোমার কোনো দোষ নেই। নিদ্রিতা এবার ওষুধগুলো স্পর্শের হাতে দিয়ে বলল, খেয়ে নাও ওষুধ, সুস্থ হতে হবে জলদি। দাও। ওষুধ খেয়ে স্পর্শ কিছু বলবে তার আগে নিদ্রিতা বলল, বেডে শুয়ে কথা হবে। তোমার শরীর বেশ দুর্বল, আমি চাদর পাল্টে দিয়েছি। তারপর স্পর্শকে ধরে নিদ্রিতা বেডে নিয়ে শুয়ে দিল। তারপর লাইট নিভে নিদ্রিতাও এসে স্পর্শের পাশে শুয়ে পড়ল। ঘরের চাঁদের আর সোডিয়ামের আলো মিলিয়ে এক অদ্ভুত সুন্দর পরিবেশ তৈরি করেছে। নিদ্রিতা এবার স্পর্শের বুকে মাথা রাখল। স্পর্শ নিদ্রিতাকে এক হাতে একটু জড়িয়ে ধরে বলে, ফাইনালি আমরা আজ একদম স্বামী স্ত্রীর মতো আছি। নিদ্রিতা ভুকুচকে বলে, কেন? এতদিনও তো ছিলাম স্বামী স্ত্রীর মতোই। হায় রে পিচ্ছি, এতদিন তো আমি লুকিয়ে তোমার কাছে যেতাম, কিন্তু আজ দেখো তুমি আমার বাড়িতে, আমাদের বেডরুমে। আর আগে তো লুকিয়ে যেতাম আর সকালের আগে আবার চলে আসতাম। বুঝলে পিচ্ছি? পুরোটা না, হালকা বুঝেছি। স্পর্শ হেসে দেয়, সাথে নিদ্রিতাও। নিদ্রিতার হাসি দেখে স্পর্শ বলে, হেসো না এমন করে নিদু, কন্ট্রোল করতে পারি না নিজেকে, হাতে ব্যথা। নিদ্রিতা বলল, জানো, তুমি দার্জিলিং ছেড়ে যাওয়ার পর আমি যেন এক মহাসমুদ্রে পড়েছিলাম, যার কোনো কিনারা নেই। বেবি ছিল, ভয়ও ছিল, বুঝতে পারছিলাম না কিছু। মা যেমন বলতো তেমনই থাকতাম, সব ঠিক ছিল। কিন্তু 2 মাসের মাথাতেই আচমকা পেট ব্যথা আর বমি শুরু হয়। 2.5 মাস হতেই ব্লিডিং। ডাক্তারের কাছে গেলে জানায় বেবিটা পেটের ভিতরে মারা গিয়েছে। স্পর্শ চুপ করে শুনছে আর চোখ ভরে আসছে। স্পর্শ এবার নিদ্রিতার মুখটা নিজের সামনে এনে বলল, আমি কেমন একটা পরিস্থিতিতে ফেলে চলে গেছিলাম। কিন্তু নিদু, আমিও খুব একটা ভালো ছিলাম না। নিজের বাবা বলে জানলাম যাকে, সে আমার বাবাই না। এতদিন জানতাম মা মারা গিয়েছে, কিন্তু সে জীবিত। কিন্তু শোনো, তুমি আর আমাকে একা রেখে যাবে না তো? আর থাকতে পারবো না। স্পর্শ নিদ্রিতার মাথাটা বুকে চেপে ধরে বলল, আমিও না নিদু। এবার নিদ্রিতা মাথা উঠিয়ে বড়দের মতো করে বলল, শোনো, এখন থেকে সব কথা শুনবে আমার। আর এই ভূতের মতো দাড়ি কাটবে কালো আর চুলও। আমার কিউট বরকে জঙ্গলি লাগছে। স্পর্শ হেসে বলে, যা আপনি বলবেন তাই করবে এই অধম। বদলে অধমকে ভালোবাসা দিলেই হবে। নিদ্রিতা হালকা হেসে স্পর্শের কপালে ঠোঁটের ছোঁয়া দিয়ে বলে, তাহলে অধম এবার ঘুমিয়ে পড়ুন।
শিওর। তারপর স্পর্শ চোখ বুঝল, সাথে নিদ্রিতাও। তাদের শেষ রাতের ঘুমে মনে হচ্ছে কতকাল যেন দুজনে জেগে কাটিয়েছে। সকাল 11:45। স্পর্শের ফোনের আওয়াজে ঘুম ভাঙল নিদ্রিতার। স্পর্শকে ঘুম দেখে নিজেই ফোন হাতে বারান্দাতে চলে এলো। ফোনের স্ক্রিনে নানু নামটা লেখা আছে। নিদ্রিতা মনে মনে চিন্তা করলো, স্পর্শ আমার খালামণির ছেলে, তাহলে খালামণির মা মানে আমার আম্মুরও মা, তাহলে স্পর্শের নানু মানে আমারও নানু। নিদ্রিতার এত ভাবনার মাঝে ফোন ইতিমধ্যে তৃতীয়বার রিং হতে শুরু করেছে। নিদ্রিতা এবার ফোন রিসিভ করে সালাম দিল। মেলি কণ্ঠ শুনে নানু বোধহয় একটু চমকালেন। তারপর সালামের উত্তর দিয়ে বললেন, কে তুমি মা? নিদ্রিতা কাঁপা গলাতে বলল, আমি নিদ্রিতা, স্পর্শের ওয়াইফ। ও খোদা, দেখেছো আমি বেমালুম ভুলে গিয়েছি। আমার বয়ফ্রেন্ড তো এখন বিবাহিত। পাগলের মতো কে জিজ্ঞেস করেছি? নিদ্রিতা হালকা হেসে বলল, কোনো ব্যাপার না, তুই তো জানিসই তুই আমার নাতনি, আবার নাতবো। জি নানু, জানি। নানু চোখের পানি মুছে বলল, তাড়াতাড়ি চলে আয় নানু দিদি, তোকে একটু দেখি। সেই জন্মের সময় এক ঝলক দেখেছিলাম। আর নানু ভাইয়ের থেকে ছবিতে কেঁদো না নানু, আসবো তাড়াতাড়ি। এরই মধ্যে স্পর্শে এসে পেছন থেকে জড়িয়ে ধরল নিদ্রিতাকে। নিদ্রিতা ভয় পেয়ে হালকা আওয়াজ দিতে ফোনের অপর পাশে থাকা নানু তড়িঘড়ি করে জিজ্ঞেস করলো, কি হয়েছে? স্পর্শ এবার নিদ্রিতার হাতে ফোন রেখেই লাউডে দিয়ে বলল, কিছু হয়নি গগিন্নি, আমার বউকে একটু জড়িয়ে ধরলাম। স্পর্শে লাগাম ছাড়া কথাতে নিদ্রিতা লজ্জায় মাটিতে মিশে যাওয়ার কায়দা। আর নানু হাসছেন। তারপর স্পর্শ বলল, কেমন আছো তুমি? এই তো আছি, তোমরা তাড়াতাড়ি আসো, আমার বয়ফ্রেন্ডের বউকে একটু দেখি। চলে আসবো দ্রুত। তারপর নানু ফোন রাখতে স্পর্শ দেখল নিদ্রিতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। স্পর্শ নিদ্রিতার গলায় নিজের ঠোঁট বুলাতে বুলাতে বলল, কি হয়েছে? তুমি অমন জড়িয়ে ধরার কথা বললে কেন? কি ভাবলো নানু? কি ভাববে? নিজের বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। চলো ফ্রেশ হবে, ড্রেসিং করাতে ডাক্তার আসবেন আবার। স্পর্শ আর কিছু না বলে নিদ্রিতার পেছন পেছন ঘরে চলে যায়। স্পর্শকে ফ্রেশ হতে দিয়ে নিদ্রিতা নিচে আসতে একজন গার্ড জিজ্ঞেস করে, কিছু দরকার ম্যাম? রান্না যে করবে তাকে একটু বলবেন লাইট কিছু রান্না করতে, আর চুল দাড়ি কাটে এমন লোক নিয়ে আসবেন একজন, আপনাদের স্যারের জন্য। গার্ড মাথা নাড়িয়ে বলে, ওকে ম্যাম, আপনি রুমে যান, সব ব্যবস্থা হয়ে যাবে। নিদ্রিতা রুমে আসতে স্পর্শ বলল, আমরা কিন্তু কাল কলকাতা যাচ্ছি। নিদ্রিতা ভ্রুকুচকে বলল, মোটেই না, আগে তুমি সুস্থ হবে তারপর। বাট নিদু, অত কথা শুনছি না আমি। এর মধ্যে একজন গার্ড নক করলো। স্পর্শের পারমিশন পেয়ে ভেতরে এসে বলল, স্যার, আপনার খালামণি সুস্থভাবে কলকাতা পৌঁছাতে পেরেছেন, আপনার জন্য কালকে যাওয়ার ব্যবস্থা করেছি। দরকার নেই, তোমার ম্যাডাম পরে যাবেন বলেছেন। ওকে স্যার। এবার গার্ড নিদ্রিতাকে উদ্দেশ্য করে বলল, ম্যাম, ওই জেন্টস পার্লারের লোক নিয়ে এসেছি। ঠিক আছে। গার্ড বেরিয়ে যেতে স্পর্শ কপাল কুঁচকে বলে, জেন্টস পার্লারের লোক দিয়ে কি হবে? আমার জঙ্গলি বরকে মানুষ বানানো হবে। আর 2 দিন পরে চুল কাটলে হতো না? নিদ্রিতা বিছানা ঠিক করতে করতে বলল, না হতো না। মাকে যে কলকাতা পাঠিয়েছ তা বলনি তো আমায়। বেমালুম ভুলে গিয়েছিলাম, যেদিন গুলিটা লাগলো ওই দিনই পাঠিয়েছি, ঝামেলার জন্য মনে ছিল না। তা ভালো, চলো নিচে। স্পর্শ আর নিদ্রিতা নিচে চলে গেল। বিকালে নিদ্রিতা চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে, রাগও হচ্ছে বেশ, কারণ স্পর্শকে তার পার্সোনাল ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ডাক্তার মিতা ড্রেসিং করছেন। সব ঠিক ছিল, কিন্তু মেয়েটার চাহনি আর ইনিয়ে বিনিয়ে কথা নিদ্রিতার একদম পছন্দ হচ্ছে না। আর স্পর্শ কিছু কম না, একটু বেশি কথা বলে যাচ্ছে ডাক্তারের সাথে। ডাক্তার যেতে নিদ্রিতা ধুম করে দরজা বন্ধ করে দিল। একটা রাগী লুক নিয়ে ওয়াশরুমে চলে গেল। স্পর্শ তো হেসেই কাঁদ। নিদ্রিতা যে রেগে আছে তা বুঝতে পেরে আরও হাসি পাচ্ছে তার। নিদ্রিতায় বেরিয়ে এসে রাগ আর কান্না মিশ্রিত চোখে স্পর্শের দিকে তাকিয়ে আছে। স্পর্শ নেমে এসে এক হাতে নিদ্রিতাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে ম্যাডামের? নিদ্রিতা হালকা নড়াচড়া করে বলে, ওই লেডি ডক্টরের সাথে অত কিসের কথা তোমার? আমি অন্য কোনো ছেলের সাথে কথা বলে তো নিজের রেগে ফায়ার হয়ে যাও। কলেজের অনুষ্ঠানে গতবার একটা ক্লাসমেটের সাথে কথা বলেছিলাম বলে স্টুডেন্ট দেয়ালে চেপে কাঁধে 4টা কামড় বসিয়ে দিয়েছিলে। নিদ্রিতার রাগ মিশ্রিত কথা শুনে স্পর্শ মুখ টিপে হেসে বলল, কামড় দেওয়ার পর আদর করেছিলাম এটা বলছো না কেন? নিদ্রিতা নাক ফুলে স্পর্শের দিকে তাকায়। স্পর্শ হেসে বলে,
তুমি চাইলে আমায় কামড়ে দিতেই পারো। তবে নিদ্রিতা মাঝপথে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই বাপু কামড়াকামড়ি করার, ছাড়ো আমাকে। স্পর্শ মাথা নাড়িয়ে বলে, একদমই না, আমার বউ রাগ করেছে, এখন আমি রাগ ভাঙাবো। নিদ্রিতা কিছু বলার আগে স্পর্শ তাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। 7 দিন পর আজ নিদ্রিতা আর স্পর্শ কলকাতা যাচ্ছে। এয়ারপোর্টে এসে নিদ্রিতা বলল, জানো আমি জীবনে প্রথম এই শহরে বাইরে যাচ্ছি। স্পর্শ হেসে নিদ্রিতার কপালে চুমু দিয়ে বলল, এরপর আরও অনেক জায়গায় নিয়ে যাব আমি, একটু সময় দাও আমাকে। নিদ্রিতা হেসে বলে, ওকে। ঘন্টা 4 পর তারা কলকাতা এসে পৌঁছায়। নিদ্রিতা তো অবাক চোখে সব দিক দেখছে। স্পর্শ বারবার নিদ্রিতার দিকে তাকাচ্ছে, আর নিদ্রিতা তো কলকাতার ব্যস্ত নগরী দেখতে। গাড়িতে উঠে স্পর্শ নিদ্রিতার কোমর ধরে কাছে টেনে বলে, নিজের বরের প্রতি একটু নজর দিন। নিদ্রিতা তাকিয়ে বলে, এই যে দিলাম নজর। স্পর্শ নিজের ঠোঁট এগিয়ে আনতে নিলে নিদ্রিতা বাধা দিয়ে ড্রাইভারকে ইশারা করে ফিসফিস করে বলে, একদম বেলজ্জা হয়ে গিয়েছে তুমি, মাথায় সারাক্ষণ এসব ঘোরে তাই না? স্পর্শ নিদ্রিতার কানের কাছে মুখ নিয়ে বলে, আমার মাথায় যে কী কী ঘোরে তা তুমি যদি জানতে তাহলে। স্পর্শকে থামিয়ে দিয়ে নিদ্রিতা বলে, আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? আমাদের নানু বাড়িতে নাকি তোমার আর আমার দাদু বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি? আমরা আমাদের বাড়ি যাচ্ছি। মানে মানে তোমার বরের নিজের ফ্ল্যাট কেনা আছে, ওখানে যাচ্ছি। তাহলে চাচু মানে শ্বশুর বাবার সাথে দেখা হবে কেমনে? স্পর্শ বলল, সময় হলে সবার সাথেই দেখা হবে। এসব টুকটাক কথার মাঝে তারা পৌঁছে যায় নিজেদের বাড়িতে। স্পর্শ নিদ্রিতার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। নিজেদের বেডরুমে গিয়ে নিদ্রিতা যেন অবাক হয়ে যায়। বেডরুমে তার আর স্পর্শের বিভিন্ন মুহূর্তের ছবি ঝোলানো রয়েছে। নিদ্রিতার চোখ আটকে আছে একটা বড় ফ্রেমের ছবিতে। বলা যায় ছবিটা একেবারে মধ্যমণি। ছবিটিতে পাহাড়ের কর্নারের অপরূপ দৃশ্য, আর সেই মনোরম দৃশ্যের মধ্যে স্পর্শ নিদ্রিতার ঠোঁট আঁকড়ে ধরে আছে। এটা মূলত তাদের বিয়ের 5 মাস পূর্তির দিনে তোলা ছবি। ছবিটি দেখে নিদ্রিতার নিজের কেমন যেন লজ্জা লাগছে। নিদ্রিতার গালে দুটো টোল হয়ে গিয়েছে। এরই মাঝে স্পর্শ এসে তাকে জড়িয়ে ধরে, তারপর বলে, এতে এত লজ্জা পাচ্ছ? লজ্জা পাওয়ার মতোই। এই ছবি বেডরুমে কেউ দেখলে কি ভাববে? যা ভাবার ভাবুক। ফ্রেশ হয়ে রেডি হও, খালামণি ওয়েট করছে। মা কোথায়? তার নিজের বাড়ি, মানে শ্বশুর বাড়ি। শাড়ি পরে যাব? ওই নীল শাড়িটা পরো, আর গহনা আলমারিতে তোমার পছন্দ মতো পরে নাও। নিদ্রিতা চলে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা রওনা হলো চৌধুরী বাড়িতে। বিশাল বড় গেটের সামনেও গাড়ি থামল। নিদ্রিতা তো অবাক হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আর স্পর্শ ফোনে ব্যস্ত। গাড়ি থেকে নামতে স্পর্শ গিয়ে একজন বৃদ্ধ মহিলাকে জড়িয়ে ধরল। বৃদ্ধার পাশে নিজের মাকে দেখে নিদ্রিতাও দৌড়ে গেল। স্পর্শ নিজের নানুকে ছেড়ে বলল, ওই যে তোমার নাত বউ। নিদ্রিতাকে এবার নানুমণি নিজের কাছে টেনে নিলেন, তারপর দু গালে হাত রেখে বললেন, আমার নাতির পছন্দ আছে। এরই মধ্যে বেরিয়ে এলেন আরেকজন মহিলা। স্পর্শ ভ্রুকুচকে তার নানুকে বলল, কে উনি? মহিলাটি তার নানুকে বলতে না দিয়ে বলল, তোর দাদিমা আমি। স্পর্শ আর নিদ্রিতা তাকে সালাম দিল। তারপর দাদিমা নিদ্রিতার মুখ ধরে বলল, একদম আমার আকাশের আদলের মুখটা। নানুমা তড়িঘড়ি করে বলল, ঘরে চলো সবাই। তারপর বাড়িতে এলো সবাই। বাড়িতে অনেক মানুষ। নিদ্রিতার 3 জন মামাতো ভাই আর 2 জন ফুফাতো বোনও ভাই রয়েছে। স্পর্শ যেহেতু সবার বড়, সেই হিসেবে নিদ্রিতা তাদের ভাবি, তাই তারা নিদ্রিতাকে ঘিরে বসে আছে। মামাতো ভাইদের মধ্যে বড় রিতম, সে এবার এসএসসি দিবে। আর বাকি 2 জন যমজ, রিশাদ আর ইশাদ ক্লাস 5-এ পড়ে। 3 জনই বেশ দুষ্ট। ফুফাতো বোনদের মধ্যে বড় নয়না, অনার্স ফাইনাল, খুবই সুন্দরী সে, কিন্তু চুপচাপ। কোনো কথা ছাড়া পাশে বসা নিদ্রিতা আর অপর সোফাতে বসে ফোন ঘাঁটতে থাকা স্পর্শকে স্ক্যান করছে। আর নয়না আপুর ভাই নিশান। নিশান মাস্টার্স পড়ছে, বেশ আসর জমাতে পারে সে। নিদ্রিতা নিজের এত মানুষ পেয়ে খুব খুশি। নিদ্রিতার হাসির প্রতিটি ঝিলিক যেন চোখ কাটছে স্পর্শের। স্পর্শ বলে কেউ ডাকতে ধ্যান ভাঙল স্পর্শের। তাকিয়ে চিনতে বেশি বেগ পেতে হলো না তার, কারণ এ তো তার নিজের বাবা, জন্মদাতা বাবা। স্পর্শ ফোন পকেটে নিয়ে উঠে দাঁড়ালো। অভ্র বেশ অসুস্থ, তাই হালকা ফতুয়া ট্রাউজার পরিহিত, চোখে পানি। কাপা পায়ে স্পর্শের দিকে এগিয়ে এসে জড়িয়ে ধরে স্পর্শকে, কিন্তু স্পর্শ ঠায় দাঁড়িয়ে আছে। তারপর বলে, আপনার সাথে কথা আছে চৌধুরী সাহেব, একটু আলাদা কথা বলার ব্যবস্থা হবে কি?
অব্র কান্নামাখা চোখে ছেলের দিকে তাকিয়ে বলে অবশ্যই চল। স্পর্শ বলল 1 মিনিট। স্পর্শ এবার নিতিতাকে উদ্দেশ্য করে বলে নিতু আমার কাছে এসো। নিতিতা ধীর গতিতে উঠে স্পর্শের পাশে গিয়ে দাঁড়ায়। স্পর্শ অব্রকে উদ্দেশ্য করে বলে শি ইজ নিতিতা, আপনার ছোট ভাইয়ের একমাত্র মেয়ে আর আপনার অজান্তে জন্ম দেওয়া ছেলের স্ত্রী। অব্র কানিসের চোখের পানি ছেড়ে নিতিতার মাথায় হাত রাখল। নিতিতার মিষ্টি হেসে অব্রকে সালাম করল। অব্র পকেট থেকে একটা বেশ লম্বা বাক্স বের করে নিতিতার হাতে দিয়ে বলল এতে 2টো জিনিস আছে, একটা তোর জন্মের সময় দেওয়ার কথা ছিল আর একটা তোর বিয়ের উপহার। নিতিতা মুচকি হেসে বলল ধন্যবাদ চাচু। অব্র হালকা হেসে কিছু বলতে যাবে তার আগে স্পর্শ বলল পরিচয় পর্ব শেষ, আশা করি এবার আলাদা কথা বলা যাবে। আয় আমার সাথে। অব্র আর স্পর্শ চলে গেল একটা ঘরে। নিতিতাকে ঘিরে মামা মামি ফুপি নানু সবাই বসলেও নিতিতার ধ্যান স্পর্শের যাওয়া ঘরের দিকে। ঘরের ভেতরে অব্র দাঁড়িয়ে আছে আর স্পর্শ একটা চেয়ারে বসে সামনে জানালার দিকে তাকিয়ে আছে। সবটাই তুই জানিস, নতুন করে তোকে কিছু বলবো না, অব্র বলল। আসলেই তো, আপনার কি সত্যি বলার মুখ আছে? আমার দোষটা কোথায় তুই বল? আমি তো নিজেই ধোঁকার শিকার। নাসিতা আমাকে ছেড়ে গিয়েছিল, তুই যে তার গর্ভে আছিস সে তো জানতামই না আমি। স্পর্শ এবার ঘুরে টেবিলে বাড়ি দিয়ে বলে এ না জানাটাই আপনার ভুল। খুব তো বলেছেন ভালোবাসতেন আমার মাকে, একবার ভেবেন দেখুন তো আসলেই সত্যি কি না। ভালোবাসার কোনো অতীত রূপ নেই চৌধুরী সাহেব, ভালোবাসা সর্বদা বর্তমান। যেদিন ভালোবাসা অতীত রূপ নেবে বুঝে নিতে হবে তা কোনোদিন ভালোবাসা ছিল না। আপনি যদি মাকে ভালোবাসতেনই তাহলে মায়ের একাকিত্ব কেন ছিল? মা এতদিনে চক্রান্তে পা দিল তা আপনি টের পেলেন না? মা চলে গিয়েছে বলে কি আপনার দায়িত্ব ছিল না তার খোঁজ নেওয়া? আজ নিজেকে বাবা বলছেন অথচ 2 দিন আগেও আমার অস্তিত্ব জানা ছিল না আপনার। সায়নের দোষ বলছেন। হাজার হলেও সে আমাকে মাতৃগর্ভে মেরে ফেলেনি, নিজের নাম দিয়েছে, কলকাতা নামী স্কুলে পড়িয়েছে, বিদেশে স্টাডি করার সুযোগ করেছে। আজ আমি যা কিছু বলতে গেলে পুরোটাই ওই সায়ন নামক বাবার জন্য। হাজার অন্যায় করলেও সে পালিত বাবার দায়িত্ব পালনে পিছপা হয়নি চৌধুরী সাহেব। জন্ম দিলেই বাবার দাবিদার কেউ হবে না। আপনার যখন এতই ভালোবাসা আমার মায়ের জন্য, তাহলে মা যেতে না যেতেই 7 মাসের মাথায় বিয়ে করেছিলেন কেন? কোন গানে? স্পর্শের কথা প্রশ্নবাণে হতবাক অব্র। আসলেই তো, সে তো নিজে নাসিতার খোঁজ কখনো নেয়নি, সবার থেকে শুনে ধারণা করে নিয়েছে। স্পর্শ আবার বলল কখনো অ্যাটলিস্ট আমার থেকে বাবা ডাক শুনতে চাইবেন না? আমার এ বাড়িতে আসা শুধু একজন মানুষের জন্য, সে হলো নিতিতা। ওর অধিকার ওর পরিবারের সাথে দেখা করা, আর আমি ওকে ভালোবাসি। ওর প্রত্যেক অধিকার পূরণের দায়িত্ব তাই আমার। আমার ভালোবাসা আপনার মতো নাকি না? অব্র হতবাগের মতো সোফাতে বসে পড়েছে আর স্পর্শ কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গিয়েছে। স্পর্শ নিচে নামতেই সবাই তাকে দেখে উঠে দাঁড়ালো। স্পর্শ তার নানুকে উদ্দেশ্য করে বলল নানু আজ আমরা তাহলে আসি। সে কি, তোমরা এখানে থাকবে না? না নানু, আমার ফ্ল্যাটেই থাকবো, অন্তত ডিনারটা করে যাও। আজ খুবই টায়ার্ড, জার্নি হয়েছে অনেক, তার উপর বিকেলে তোমরা যা আয়োজন করেছিলে অনেক রাতে ছাড়া আর ডিনার পসিবল না, তাই এখন বাড়ি ফিরে রেস্ট নিব, এটাই বেস্ট। নানু বলল ঠিক আছে, মনি খাবার প্যাক করে দিচ্ছি, রাতে খেয়ে নিও, আর কাল চলে এসো। তোমার কাজ থাকলে নিতুকে নামিয়ে দিও, ও বাড়িতে একা কী করবে? স্পর্শ বলল আচ্ছা। মনি খাবার দিলে স্পর্শ আর নিজিতা তা নিয়ে বাড়ি ফিরে আসে। গাড়িতে নিজিতা অনেক কথা বললেও স্পর্শ হু হা ছাড়া তেমন রেসপন্স করেনি। বাড়ি এসে তারা ফ্রেশ হয়ে নিল। নিজিতাকে রেস্টে নিতে বলে স্পর্শ একটু বেরিয়েছে। নিজিতা স্পর্শের কথাবার্তাতে ভালোই বুঝতে পেরেছে যে স্পর্শের মুড অফ। নিজিতা বারান্দার কাছের সাথে ঠেলে দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে বেশ বাতাস বইছে। নিজিতার মন বলছে বৃষ্টি হবে। এসব ভাবনার মাঝে একজোড়া হাত নিজিতাকে জড়িয়ে ধরে মুখ গুজল নিজিতার গলাতে। নিজিতা নাক মুখ কুচকে বলল তুমি সিগারেট কতগুলো টেনে এলে বলো তো? স্পর্শ হালকা হেসে বলল 3টে। কি বিচ্ছিরি গন্ধ, কি মজা পাও বলো তো? পারফিউম দিয়ে এলাম, তাও কেমনি স্মেল পাও বুঝলাম না। নিজিতা তাও চোখ মুখ কুচকে আছে। আচ্ছা
আমি চেঞ্জ করে আসছি। স্পর্শ চেঞ্জ করতে গেল। খানিকক্ষণ পর চেঞ্জ করে স্পর্শ এসে আবারও দাঁড়িয়ে থাকা নির্জিতাকে জড়িয়ে ধরল। ডিনার করবে না? আমার তো ইচ্ছে নেই, পেট ভরা লাগছে। তুমি করে নাও ডিনার। আমার খেতে ইচ্ছে করছে না। চলো মুভি দেখি। এখন রোম্যান্স করা বাদ দিয়ে মুভি দেখা একেবারেই সম্ভব না। নির্জিতা স্পর্শের দিকে ঘুরে চোখ মুখ কুঁচকে বলল, বেহায়া লোক একটা। স্পর্শ নির্জিতাকে আরও কাছে টেনে নিয়ে বলল, যা ভাবো তাই। তারপর নির্জিতাকে নিজের আরও কাছে টেনে নিল। আবদ্ধ হলো একে অপরের মাঝে। কিছু সময় পর স্পর্শের ফোন বেজে ওঠাতে স্পর্শ এক প্রকার বিরক্ত হয়ে নির্জিতাকে ছেড়ে ফোন রিসিভ করল। ফোনের কথাটুকু শুনে জবাব ছাড়াই ফোন কেটে বলল, আজব মানুষ, আমার রোম্যান্সের সময় বিরক্ত করতে হয়। নির্জিতা তো হেসে কুটি কুটি হচ্ছে। স্পর্শ নির্জিতাকে কাছে টেনে কোলে বসিয়ে বলল, হেসো না তো, ভীষণ বিরক্ত আমি। নির্জিতা কোনো মতে হাসি থামিয়ে বলল, আহারে স্বামী আমার। স্পর্শ আবারও নির্জিতার গলাতে মুখ ডুবিয়ে দিল। পরদিন সকালে স্পর্শ রেডি হচ্ছে, আর নির্জিতা আলমারিতে হেলান দিয়ে তা বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে। স্পর্শ ব্যাপারটা দেখে ঘড়ি পড়তে পড়তে বলে, ব্যাপার কি মিসেস? এমনিতে তো স্বামীর দিকে ঘুরেও তাকান না, আজ এভাবে তাকাচ্ছেন যে? নির্জিতা বলল, বাজে কথা বলবে না। আমি সব সময় তোমায় দেখি, বরং তুমি আমাকে দেখো না। আমি তোমাকে দেখি না? সিরিয়াসলি? নির্জিতা মুখ ফুলিয়ে বলল, তা নয়তো কি? স্পর্শ এবার নির্জিতার গালে চুমু দিয়ে বলল, আমার মতো করে পৃথিবীতে কেউ তোমায় দেখে না নিধি বেবি। নির্জিতা এবার স্পর্শের কাছে এসে গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল, এখানকার এই গরম আবহাওয়া আমার ভালো লাগছে না। দার্জিলিংয়ে কত দারুণ আবহাওয়া, একদম ঠান্ডা। কিন্তু জান, এখন তোমার শ্বশুরবাড়ি তো এখানে, তাই এখানেই থাকতে হবে তোমাকে। নির্জিতা মুখ ফুলিয়ে আছে। স্পর্শ হালকা হেসে বলল, শায়নের খবর পেয়েছি। মাকে পেয়ে গেলে তারপর তোমাকে নিয়ে দার্জিলিং যাব। নির্জিতা উৎসুক চোখে বলল, কখন পেলে? কাল রাতে ফোন এলো, তখনই। ওই লোকটা তো খুব খারাপ। আবার তোমার কিছু করবে না তো? এবার নির্জিতা কেঁদে ওঠে। তারপর বলে, তোমার কিছু হলে আমি আর বাঁচব না। চোখের পানি ফেলবে না একদম নিধু। আর কিছু হবে না আমার, ডোন্ট ওয়ারি। নির্জিতা তাও ফোপাচ্ছে, তাই স্পর্শ তাকে জড়িয়ে ধরল। তারপর বলল, কিছু হবে না আমার, তুমি এত চিন্তা করো না। তারপর নির্জিতাকে শান্ত করে স্পর্শ বেরিয়ে গেল। কিন্তু নির্জিতার মন মানছে না কিছুতেই, কোনো কাজেও মন দিতে পারছে না। তাই স্পর্শ বের হওয়ার 5 ঘন্টা হতেই টেনশনে থাকতে না পেরে নির্জিতা ফোন দিল স্পর্শকে, কিন্তু নম্বর বন্ধ। এবার নির্জিতার হাত পা কাঁপতে শুরু করলো। এসির মধ্যেও নির্জিতা ঘামছে। তার একটাই চিন্তা, স্পর্শ ঠিক আছে তো? রাত 1:30 পার হয়েছে। নির্জিতা চিন্তাতে অস্থির। স্পর্শের ফোন এখনও বন্ধ। নির্জিতা তার ওপর কোনো কিছুই চেনে না যে একটু খোঁজ নেবে। ভয়ে নির্জিতার হাত পা কাঁপছে। বাইরে গার্ডদের বলছে স্পর্শের খোঁজ নিতে। 2 জন গিয়েছে, কিন্তু তারা এখনও ফেরেনি। অজানা এক ভয়ে কু ডাকছে নির্জিতার মনে। নির্জিতা বারান্দাতে দাঁড়িয়ে আছে, যেন স্পর্শ আসলে দেখা যায়, কিন্তু না, স্পর্শ ফিরছে না। রুমে এসে বিছানাতে বসে ফুঁপিয়ে ওঠে নির্জিতা। তারপর বলে, কোথায় তুমি স্পর্শ? প্লিজ তাড়াতাড়ি আসো আমার কাছে। রাত কেটে ভোরের আলো ফোটে, কিন্তু স্পর্শ এখনও ফেরেনি। কেউ তার কোনো খবর জানে না। নির্জিতার টেনশনে পাগলপ্রায় অবস্থা। চৌধুরী বাড়িতে খবর দেওয়া মাত্র ছুটে এসেছে সবাই। অপর মনেও ভয়। এত বছর পরে ছেলেকে পেয়েছে, হারাতে চায় না সে। যতই স্পর্শ অভিমান করুক তার উপরে, তাও স্পর্শ তার ছেলে, তা কখনো অস্বীকার করেনি। কিন্তু স্পর্শ ফিরছে না। কেউ জানে না সে কোথায় গিয়েছে। নির্জিতা তাদের বেডরুমে সে বড় ফ্রেমের ছবির দিকে তাকিয়ে আছে একদৃষ্টিতে। চোখ মুখ ফুলে লাল হয়ে গিয়েছে কান্নার কারণে। নির্জিতা কাঁপা কাঁপা হাতে ছবির স্পর্শের মুখে হাত দিচ্ছে। কেটে যায় 1 মাস। স্পর্শের কোনো খোঁজ পাওয়া যায়নি 1 মাসে। অভ্র বহু চেষ্টা চালাচ্ছে খোঁজার, কিন্তু ফলাফল ব্যর্থ। নির্জিতার পাগল প্রায় অবস্থা। হাজার চেষ্টা করেও নির্জিতাকে কেউ চৌধুরী বাড়িতে নিয়ে যেতে পারেনি। তাই নানু, দাদি, তামান্না আর অভ্র স্পর্শের ফ্ল্যাটেই থাকছে। নির্জিতা এই 1 মাসে 6 বার সুইসাইড করার চেষ্টা করেছে। প্রতিবারই কোনো না কোনোভাবে বেঁচে গিয়েছে। আজকাল অভ্র ও স্পর্শকে খোঁজার হাল ছেড়ে দিয়েছে। বর্তমানে নির্জিতার ঘরে বসে আছেন সবাই। বিছানাতে সেন্সলেস অবস্থাতে পড়ে আছে নির্জিতা, হাতে ক্যানোলা লাগানো, হাতের কবজিতে সাদা ব্যান্ডেজ। চেহারাটা একেবারে মলিন হয়ে আছে, চোখের নিচে কালি পড়ে আছে।
তামান্না মেয়ের মাথাতে হাত বোলাচ্ছে আর মাঝে মাঝে কাঁদছে। নীরবতা ভেঙে নানু বললেন, এভাবে আর কতদিন অভ্র? মেয়েটা আজও নিজের হাত কেটে ফেলতে গিয়েছিল, আর পারছি না মেনে নিতে। আমিও বা কী করতে পারি বলো তো আম্মা? খুঁজে খুঁজে হয়রান আমি। আচমকা আমার ছেলেটা গায়েব হয়ে গেল। আমার মেয়ের এই অবস্থা আর মানতে পারছি না। প্রায় মাঝরাতে নিদ্রিতার সেন্স আসে। ধীর পায়ে উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, তুমি আমায় একদম ভালোবাসো না স্পর্শ। ভালোবাসলে হারিয়ে যেতে না। ভীষণ পচা তুমি, আর ক্ষমা করব না তোমায়। তামান্নার ঘুম ভেঙে যাওয়াতে মেয়েকে হাতড়ে না পেয়ে দ্রুত ঘরের আলো জ্বেলে দেন। তারপর ওয়াশরুমের দরজাতে নক করতে থাকেন। নিদিতা মুখ মুছে ধীর গতিতে বেরিয়ে এলো। তামান্না মেয়েকে দেখে স্বস্তির শ্বাস নিলেন। নিদিতা তামান্নাকে পাশ কাটিয়ে বারান্দাতে রাখা চেয়ারে গায়ে এলিয়ে দিল। চোখ দুটো স্থির রইল আকাশের দিকে। চোখের কার্নিশে পানি টলমল করছে। তামান্না এসে মেয়ের সামনে বসল। আচ্ছা মা, আমার সাথেই কেন এমন হয় বলো তো? কী দোষ আমার? কেন আমি 2 দিনও হাসি খুশি থাকতে পারি না? কেন সবাই আমাকে ছেড়ে একা রেখে চলে যায়? তামান্না মেয়ের দিকে তাকিয়ে বলে, সব ঠিক হবে একদিন, দেখিস। নিদ্রিতা হালকা হাসি দিয়ে বলে, তোমার আর স্পর্শে সে এক কথা, সব ঠিক হবে। আমারও মনে হয় সব ঠিক হবে আমি মরে যাওয়ার পর। তামান্না আঁতকে উঠে বলে, কী সব বলছিস নিধু? তাছাড়া কি বলবো? সব ঠিক করার আশা দিয়ে বেমানের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে স্পর্শ। একে একে সবাই হারিয়ে যাবে, আমি একদম একা হয়ে যাব। আবারও ফুপিয়ে উঠল নিদ্রিতা। তামান্না আর কিছু বলার ভাষা পেল না, তাই চুপ করে মেয়ের পাশে বসে রইল। নিদ্রিতা এখনও বসে আছে আকাশের দিকে তাকিয়ে। তামান্না তার পাশেই ঘুমিয়ে পড়েছে। নিদ্রিতা মনে মনে ভাবছে, কোথায় তুমি স্পর্শ? তুমি বলতে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, তাহলে এতগুলো দিন আছো কিভাবে? তাহলে কি তুমি মিথ্যা বলতে? তুমি মিথ্যা বলতে। খুব খারাপ তুমি, সব সময় আমাকে বাজে পরিস্থিতিতে ফেলে হারিয়ে যাও। ফজরের আজানের আওয়াজে তামান্নার ঘুম ভাঙে। উঠে নিদ্রিতাকে পাশে না পেয়ে আবারও ভয় ঘিরে ধরে তাকে। দ্রুত ঘরে এসে দেখে নিদ্রিতা দাঁড়িয়ে আছে। নিদ্রিতা বলল, ভয় পেও না মা, ঠিক আছি আমি। তামান্না এসে নিদ্রিতাকে জড়িয়ে ধরে। বিকেল 4:06। সবাই ড্রয়িং রুমে বসে আছে। নিদ্রিতা নিজেও বসে আছে। মূলত তার ভীষণ বিরক্ত লাগছে এভাবে সবাই মিলে বসে থাকার ব্যাপারটা। নিশান আর নয়নাও এসেছে। নীরবতা ভেঙে অভ্র জিজ্ঞেস করলো, ব্যাপার কি নিশান? সবাই কিভাবে ডাকলে কেন? নিশান চশমাটা ঠিক করে বলল, আসলে মামু, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। অভ্র ভ্রুকুচকে বলল, কি প্রস্তাব? নিশান ঠোঁট চেপে বলল, আমি নিদ্রিতাকে বিয়ে করতে চাই। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ। নিদ্রিতা কপাল কুঁচকে তাকিয়ে আছে। অভ্র ঝাঁঝালো কণ্ঠে বলল, নেশা করেছ নাকি? নিদ্রিতা যে তোমার সম্পর্কে ভাবি হয় তা ভুলে গিয়েছ? না মামু, স্পর্শ ভাইয়ের তো খোঁজ নেই কোনো। নিদ্রিতার বয়সই বা কী যে এভাবে জীবন কাটাবে? আর এতদিন তো আমার মনে হয় স্পর্শ ভাই বেঁচেও নেই। এবার নিদ্রিতা হাতের কাছে থাকা ফুলদানিটা তুলে আছাড় মারল। তারপর চিল্লিয়ে বলল, বেঁচে আছে স্পর্শ, আমি শুধু ওর বউ। এটুকু বলেই ড্রয়িং রুমে থাকা আরও কিছু শোপিচ্ছ ধরে আছাড় মারল। তামান্না ধরতে গেলেই নিদ্রিতা একটা কাচের টুকরো ধরে বলে, কেউ আসবে না। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নানু গিয়ে নিশানকে এক থাপ্পড় দিয়ে বলে, উল্টাপাল্টা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। আর যা মেয়েটা একটু সুস্থ হয়েছিল দিলে তো আরও বিগড়ে। সবাই চলে যেতে নয়না নিশানকে উদ্দেশ্য করে বলল, বলেছিলাম তো কেউ মানবে না, শুধু শুধু ঝামেলা হলো। অন্যদিকে সুইজারল্যান্ডের একটা বেশ বিলাসবহুল ফ্ল্যাটের 23 তলার একটা কাঁচ ঢাকা বারান্দাতে দাঁড়িয়ে আছে বেশ সুঠামদেহী একজন পুরুষ। পরনে কালো শার্ট আর কালো ট্রাউজার, হাতে কফির কাপ। কাচের বাইরে বরফ ঢাকা সুইজারল্যান্ডের দৃশ্য দেখতে ব্যস্ত তার দু চোখ। আচমকা ফোন বেজে ওঠাতে সে ঘুরে ফোন রিসিভ করে। ফোনের অপর পাশের ব্যক্তির কথা শুনে মুখে বাঁকা হাসি ফুটিয়ে বলে, সময় চলে এসেছে তার কাছে যাওয়ার। তারপর ফোন কেটে কফির কাপ রেখে রুম থেকে বেরিয়ে যায়। অপরদিকে নিশান নিজের ঘরে পায়চারি করছে আর বলছে, প্রথম দেখে নিদ্রিতাকে পছন্দ হয় আমার, কিন্তু যখন জানলাম ওর সাথে স্পর্শ ভাইয়ের বিয়ে হয়েছে তখন কিছুটা পিছপা হয়েছিলাম। কিন্তু এখন তো আর স্পর্শ ভাই নেই, তাহলে আমি নিদ্রার থেকে বিয়ে করবই, সে যাই হোক না কেন। আই লাভ হার। অন্যদিকে নিদ্রিতা হাঁটুতে মুখ গুজে বসে আছে। পাশে একটা নম্বরে ডায়াল করা আছে।
স্পর্শের নাম্বারটা বারবার বন্ধ বলছে। তুমি কেন এইভাবে গায়েব হয়ে গেলে? হারিয়ে গেলে তো। আমাকে নিয়ে যেতে। খুব পচা তুমি। আর কথা বলবো না তোমার সাথে। আর তামান্না দরজা ধাক্কা দিচ্ছে বারবার। নিদ্রিতা এক পর্যায়ে বিরক্ত হয়ে চিল্লিয়ে বলে, ঠিক আছে আমি, যাও তোমরা। দরজার বাইরে সবাই একটু স্বস্তির শ্বাস ফেলে। নিদ্রিতা উঠে দাঁড়িয়ে স্পর্শের ছবির সামনে এসে মনে মনে বলে, তুমি কি নিজেই গা ঢাকা দিয়েছ? আমি জানি তুমি যেখানেই থাকো না কেন আমার উপর ঠিক নজর রাখছো, তাই আমাকে এমন কিছু করতে হবে যাতে তুমি আমার সামনে আসতে বাধ্য হও। কিন্তু তোমার কোনো উপস্থিতি তো টের পাই না আমি। গল্পে যেমন পড়েছি, হিরো রাতে নায়িকার কাছে আসে, নায়িকা যখন ঘুমায় আমি তো ঘুমের ভান করে পড়ে থাকি। কই তুমি তো আসো না, আমার কপালে চুমু দাও না। তুমি কি আমায় ভুলে গিয়েছো স্পর্শ? নিদ্রিতা কথাগুলো ভেবে আলমারি থেকে ফ্রক বের করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিজেকে আয়নাতে দেখে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে খুব ধীরে হাতের ক্যানোলাটাও খুলে নিল। তারপর চুল আঁচড়ে নিজেকে হালকা করে ঠিকঠাক করলো। নিদ্রিতা নিজেকে আয়নাতে দেখে মনে মনে বলল, এটাই হবে আমার শেষ চেষ্টা। এবার যদি তুমি না ফেরো তাহলে। কথা শেষ করার আগেই দরজা খুলে নিচে নেমে গেল। সবাই একটু চা নাস্তা করছিল। নিদ্রিতাকে নামতে দেখে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আর অবাক হওয়ার কারণ নিদ্রিতা বুঝে নিল। কারণ নিদ্রিতা সবসময় শাড়ি পরে থাকে। স্পর্শের সামনে ছাড়া ফ্রক তেমন পরা হয়নি তার, আর স্পেশালি বারণ ছিল। নিদ্রিতা নেমে সোফাতে বসে বলল, মা আমাকে চা দাও, আর তোমাদের সাথে আমার কথা আছে। তামান্না দ্রুত নিজের চা এগিয়ে দিল। নিদ্রিতা চায়ে চুমুক দিয়ে বলল, চাচু আমি পড়তে চাই। আসলে এত ঝামেলার মাঝে সেকেন্ড ইয়ারে আর পরীক্ষা দেওয়াই হয়নি। তুমি কি আমাকে এখানকার একটা কলেজে ভর্তি করে দেবে? অব্র খুশি হয়ে বলল, অবশ্যই, কালই যোগাযোগ করছি আমি। তারপর অবাক হয়ে বসে থাকা নিশানকে বলল, দেখো ভাইয়া, বিয়ে আমি আর নিজের পরিবারের কাউকে করতে চাই না। তোমাকে আমি সবসময় নিজের ভাই মনে করি, তাই ভালো হবে এই সম্পর্কটা ধরে রাখা। যদি না পারো তাহলে বলবো আমার সাথে আর কোনো সম্পর্ক রেখো না। নিশান আর নয়না হতবাক হয়ে তাকিয়ে আছে। তারপর নিদ্রিতা বলল, চাচু আজ আমাকে একটু কলকাতা ঘুরিয়ে দেখাবে? আমি তো বাড়ির বাইরে তেমন কিছুই দেখলামই না। অব্র বলল, হ্যাঁ মা, নিশ্চয়ই, চল। নিদ্রিতা আর অব্র বেরিয়ে গেল। বাড়ির সবাই একটু স্বস্তির শ্বাস নিলেও তাদের বুকে এক ঝাঁক ভয়। নিদ্রিতা আর অব্র একটা পার্কের পাশে দাঁড়িয়ে আছে। নিদ্রিতা অব্রকে উদ্দেশ্য করে বলল, একটা কথা জিজ্ঞেস করব চাচু? কর। জীবনটা বেশ কঠিন, তাই না? জীবন কখনো প্ল্যান মাফিক কেন চলে না? এটাই জীবনের নীতি রে মা। সে নিজের মতোই চলবে। এই নিয়ম মানতে গিয়েই তোমার ছেলে লুকিয়েছে, তাই না? অব্র আমতা আমতা করে বলল, মানে? কিছু না, চলো ফুচকা খাবো। নিদ্রিতা হেঁটে চলে গেল ফুচকার স্টলে। অব্র রুমাল বের করে মুখ মুছে তারপর নিদ্রিতার পেছনে গেল। নিদ্রিতা ফুচকা খাচ্ছে আর অব্রের দিকে আরও চোখে তাকাচ্ছে। অব্রর কেন জানি না নিদ্রিতার চাহনি ভালো ঠেকছে না। নিদ্রিতা একটা ফুচকা এগিয়ে দিয়ে বলল, একটা ফুচকা খাও, এত চিন্তা করো না। অব্র আবারও ঘাবড়ে গেল। নিদ্রিতা হালকা হেসে আবারও খাওয়া শুরু করলো। ওই দিনের মতো বেশ ঘুরে নিদ্রিতা ফুরফুরে মনে বাড়ি ফিরল। সুইজারল্যান্ড। আমার আজকেই কলকাতা ফেরার ব্যবস্থা করাও দিশাত। ওকে স্যার, বাট ম্যামের হেলথ কন্ডিশন তো বেশ খারাপ। বাকি ট্রিটমেন্ট কলকাতা গিয়ে হবে। ওকে স্যার। দিশাত চলে গেল। আজ রাতেই তাদের কলকাতা রওনা হতে হবে। 2 দিন পার হয়। নিদ্রিতা এখনও স্পর্শের কোনো উপস্থিতি টের পায়নি, তবে সে জানে স্পর্শ তার গতিবিধি নজরে রাখছে। নিদ্রিতা আজ কালো একটা শাড়ি পরেছে। নিশান এখন চেষ্টাতে আছে নিদ্রিতার সাথে কথা বলার। নিদ্রিতা ছাদের গাছে পানি দিচ্ছে। নিশান গিয়ে নিদ্রিতার পেছনে দাঁড়িয়ে কাশি দেয়। নিদ্রিতা ঘুরে হাসি মুখে বলে, আরে নিশান ভাইয়া, এই বিকেলে এলে যে? নিশান হালকা হেসে বলল, তোমার সাথে গল্প করতে এলাম। তা করাই যায়। পরশু থেকে তো কলেজে যেতে হবে। কথা তো সেরকমই। ভিক্টোরিয়া এখানকার খুব ভালো কলেজ। ও আচ্ছা, একদিন চলো তোমাকে কলকাতা ঘুরিয়ে দেখাই। অনেক কিছু আছে। পরশু কলেজ শেষ করেই যাওয়া যায়। তা বেশ, আমি পৌঁছে তোমাকে পিক করে নিব। তবে তোমাকে কিন্তু গড়ের মাঠের রঙিন গোলা খাওয়াতে হবে। ও অবশ্যই, হেসে দিয়ে বলল নিশান। নিদ্রিতাও হেসে ওঠে। আচমকা একটা গুলি এসে নিশানের পায়ের কাছের ফুলের টবে লাগে। ফুলের টবটা ভেঙে চৌচির হয়ে যায়।
নিশান ভয়ে সরে আসলো। নিদ্রিতা নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। নিশান আরেকটু এগিয়ে এসে নিদ্রিতার হাত ধরে বলল, নিচে চলো। নিদ্রিতা হেসে বলল, ভয় পেও না, বসো। নিশান ঢোক গেলে চেয়ারে বসে পড়ল আর নিদ্রিতা বসে মাটিতে ছড়িয়ে পড়া ভাঙা টব পরিষ্কার করতে লাগলো। নিশানের দৃষ্টি নিদ্রিতার দিকে আবদ্ধ। নিশান এক দৃষ্টিতে কাজে ব্যস্ত নিদ্রিতার শাড়ির ফাঁকে বেরিয়ে থাকা ধবধবে ফর্সা কোমরের দিকে তাকিয়ে আছে। ঘরে থাকা নিশানের ঠিক সোজা বরাবর ঝুলন্ত টবে আরও একটা গুলি এসে টবটা শিকল খুলে নিচে পড়ে যায়। নিশান এবার আরও ভয় পেয়ে যায়। নিদ্রিতা নিশানকে ঘামতে দেখিয়ে বলে, তুমি নিচে যাও, আমি কাজ শেষ করে আসছি। নিশান ভয়ার্ত কণ্ঠে বলল, কিন্তু তুমি? নিদ্রিতা কাজ করতে করতে বলল, তুমি যাও, আমি পরে আসব। নিশান ভয়ে দ্রুত নেমে গেল। নিদ্রিতা সব পরিষ্কার করতে করতে হেসে দিল। তারপর বলল, সামান্য টবে গুলি লাগাতে এত ঘামছে? আর এই বুক ভরা সাহস নিয়ে এসেছিলে আমায় বিয়ে করতে? নিদ্রিতা টবগুলো পরিষ্কার করে নিচে গিয়ে হাত মুখ ধুয়ে নেয়। সন্ধ্যাবেলা ঝুম বৃষ্টি নামলো। নিদ্রিতা চা খেয়ে বসে টিভি দেখতে লাগলো আর নিশানের সাথে টুকটাক গল্প করছে। একবারে রাতের খাবার শেষ করে নিদ্রিতা নিজের ঘরের দিকে এলো। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। রাস্তার সোডিয়ামের আলোটাও আজ জ্বলছে না। নিদ্রিতা ঘরে এসে দরজাটা ভালো করে আটকে দিল। তারপর নিদ্রিতা আলো জ্বালানোর জন্য সুইচে চাপ দিতেই দেখলো আলো জ্বলছে না। আরও সুইচ চেপে বুঝলো বাড়িতে কারেন্ট নেই। নিদ্রিতা হাতড়ে ফোন খোঁজার চেষ্টা করলো, কিন্তু পাচ্ছে না। আচমকা কারো পায়ের আওয়াজে নিদ্রিতা চমকে উঠল। নিদ্রিতা কে জিজ্ঞেস করতে কেউ একজন নিদ্রিতাকে টেনে দেয়ালে চেপে ধরল। ব্যাপারটা এত দ্রুত হলো নিদ্রিতা কিছুই বুঝে উঠতে পারছে না। নিদ্রিতা আবারও কে বলতেই লোকটি নিদ্রিতাকে ঘুরিয়ে পেছন থেকে চেপে ধরল। তারপর লোকটি নিদ্রিতার মুখে টেপ লাগিয়ে দিল। নিদ্রিতা বারবার চেষ্টা করেও নড়াচড়া করতে পারছে না। লোকটি নিদ্রিতার ব্লাউজের ফিতা টেনে ছিঁড়ে দিল। তারপর এক সাইড দিয়ে ব্লাউজ ছিঁড়ে ফেলল। নিদ্রিতা আওয়াজ করছে। লোকটি এবার নিদ্রিতা ব্লাউজের ছেঁড়া অংশ কাঁধ থেকে নামিয়ে নিজের দাঁত বসিয়ে দিল। পরপর 7-8টা কামড় দেওয়ার পর লোকটি শান্ত হলো একটু। ওদিকে নিদ্রিতা ব্যথা কাতরাচ্ছে। এবার নিদ্রিতা সুযোগ বুঝে লোকটির থেকে হাত ছাড়িয়ে ধাক্কা দিল লোকটিকে। লোকটি একটু পিছনে যেতে নিদ্রিতা ঘুরে মুখের টেপ খুলে লোকটিকে সজোরে এক থাপ্পড় দেয় আর হাঁপাতে থাকে। তারপর লোকটি ফোনের ফ্ল্যাশ জেলে টেবিলের উপর রাখতে ঘরটা বেশ আলোকিত হলো। নিদ্রিতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে লোকটি ধীর কণ্ঠে বলল, নিদু। নিদ্রিতা শক্ত চোখ মুখে লোকটির দিকে তাকালো। তারপর কাট কাট গলাতে বলল, স্পর্শ আহমেদ। স্পর্শ এগিয়ে গিয়ে নিদ্রিতাকে জড়িয়ে ধরল। নিদ্রিতা না ধরে চোখ বন্ধ করে কয়েকবার শ্বাস নিয়ে আস্তে করে স্পর্শকে দূরে সরিয়ে দিয়ে বলল, তা আপনি এই সময় এখানে? রেগে আছো নিদু? নিদ্রিতা হেসে বলল, রাখবো কেন? কার উপর রাখবো? আপনার সাথে কি কোনো সম্পর্ক আছে আমার? না আমার জন্য আপনার মনে কোনো চিন্তা আছে? স্পর্শ এবার এগিয়ে এসে বলল, নিদু ট্রাস্ট মি, আমি ইচ্ছে করে গা ঢাকা দেইনি। সেদিন কি হয়েছিল তুমি জানো না, আর জানতে চাচ্ছিও না। আসতে পারেন এখন। স্পর্শ নিদ্রিতাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। তারপর বলল, আমার কথাগুলো শুনে তারপর ডিসাইড করো সবটা প্লিজ। আর কিছু শুনতে চাচ্ছি না। শুনতে শুনতে ক্লান্ত আমি। স্পর্শ দাঁড়িয়ে আছে। নিদ্রিতা নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, চলে যাওয়ার আগে বিদ্যুতের মেন সুইচ অন করে দিয়ে যাবেন। বলে নিদ্রিতা ওয়াশরুমে চলে গেল। স্পর্শ ভালোভাবেই বুঝলো যে নিদ্রিতা রেগে গিয়েছে, কিন্তু সে যে নিজেও খুব বাজেভাবে ফেঁসে গিয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত দূরত্বে যে তার হাত নেই তা কীভাবে বোঝাবে এখন নিদ্রিতাকে সে?